তার মৃত্যু সঙ্গীত জগতে হাজার বছর ধরে প্রভাব ফেলবে, কারণ তার কণ্ঠ ছিল হাজার বছরের সেরা কণ্ঠস্বর। আর অসংখ্য সঙ্গীত প্রেমী মিস করবে তাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি কথা বলতে যাচ্ছি লিঙ্কিন পার্কের কণ্ঠশিল্পী, দি ভয়েস অফ জেনারেশন খ্যাত চেস্টার বেনিংটন সম্পর্কে। চেস্টার বেনিংটনের জন্ম 1976 সালে 20 মার্চ আমেরিকার অ্যারিজোনাতে। তার মা ছিল একজন নার্স আর তার বাবা ছিল একজন পুলিশ ডিটেকটিভ। ছোট থেকে চেস্টারের মিউজিকের প্রতি অনেক আগ্রহ ছিল, তাই ওই সময় জনপ্রিয় ব্যান্ড স্টোন টেম্পল পাইলটস তার অনুপ্রেরণা ছিল এবং সে স্বপ্ন দেখত স্টোন টেম্পল পাইলটসের হয়ে গান গাওয়া। চেস্টারের বয়স যখন মাত্র 11 বছর, তখন তার বাবা মায়ের বিচ্ছেদ হয় এবং সে তার বাবার কাছে বেড়ে উঠতে থাকে। বাবা মায়ের বিচ্ছেদ তার ছোট্ট মনে খুবই আঘাত হানে, ফলে সে বিভিন্ন মাদক দ্রব্যে আক্রান্ত হয়ে পড়ে। এই সময় সে তার চেয়ে বয়সে বড় এক বন্ধুর দ্বারা যৌন নির্যাতনের শিকার হতে থাকে। সেটা কাউকে বলতে ভয় পেত। নির্যাতনের কথা ভুলে থাকতে সে গান গেত, ছবি আঁকত এবং কবিতা লিখত। 17 বছর বয়স থেকে চেস্টার তার মায়ের সাথে থাকা শুরু করে। তার মা যখন তার মাদকাসক্তির কথা জানতে পারে, তখন তাকে বাড়ি থেকে বের করে দেয়। এই সময় জীবন ধারণের জন্য চেস্টার বার্গার কিং এ কাজ করা শুরু করে। বার্গার কিং এ কাজ করার সময়ই চেস্টার গায়ক হিসেবে তার ক্যারিয়ার গড়তে শুরু করে। সে প্রথম সিন ডাওয়েল অ্যান্ড হিজ ফ্রেন্ডস নামে একটি ব্যান্ডের হয়ে গান গাওয়া শুরু করে। এই ব্যান্ডটি 1993 সালে 3টি গান রিলিজ করে। ওই বছরই সিন ডাওয়েল ও চেস্টার মিলে নতুন আরেকটি ব্যান্ড শুরু করে, যার নাম ছিল গ্রেডেইস। 1993, 94 ও 97 সালে গ্রেডেইস 3টি অ্যালবাম রিলিজ হয়, কিন্তু 1998 সালে চেস্টার দল ছেড়ে চলে যায়। চেস্টার ভেবেছিল সে দ্রুত আরেকটি ব্যান্ড পেয়ে যাবে, কিন্তু তা হয়নি। হতাশায় ভেঙে পড়ে সে তার মিউজিক্যাল ক্যারিয়ারে সমাপ্তি দেখতে পারছিল। এমন সময় সে জিরো নামের একটি ব্যান্ডের হয়ে অডিশন দেওয়ার জন্য ডাক পায়। এই ব্যান্ডটি আজকে লিঙ্কিন পার্ক। চেস্টার ও লিঙ্কিন পার্কের অন্য সদস্যরা নিজেদের সবটুকু ঢেলে দিচ্ছিল মিউজিকের পিছনে। তারা যথেষ্ট উন্নতিও করছিল, কিন্তু তারা গান রেকর্ড করার জন্য কোনো রেকর্ড কোম্পানি পাচ্ছিল না। লিঙ্কিন পার্ক বারবার রিজেক্টেড হয়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। অবশেষে 2000 সালের 24 অক্টোবর ওয়ার্নার ব্রোস রেকর্ডের মাধ্যমে লিঙ্কিন পার্ক তার প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরি প্রকাশ করে। প্রথম অ্যালবামে তারা বাজিমাত করে দেয়। হাইব্রিড থিওরি ছিল ওই দশকের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম, তাই 2005 সালে অ্যালবামটিকে ডায়মন্ড বা হীরা উপাধিতে ভূষিত করা হয়। এরপর আরও অনেক দর্শকপ্রিয় গান ও অ্যালবামে কাজ করেন চেস্টার। বেনিংটন সাইড প্রজেক্ট হিসেবে 2005 সালে তার নিজের ব্যান্ড ডেড বাই সানরাইজের আবির্ভাব ঘটান। এই ব্যান্ডটি আত্মপ্রকাশমূলক অ্যালবাম আউট অফ অ্যাশেস 2009 সালের অক্টোবরে 13 তারিখে প্রকাশ পায়। 2013 সালে তার শৈশব স্বপ্ন সত্যি হয়। সে তার শৈশব অনুপ্রেরণা স্টোন টেম্পল পাইলটসের হয়ে গান গাওয়ার সুযোগ পায়। 2 বছর পর লিঙ্কিন পার্কের সাথে তার চুক্তির কারণে স্টোন টেম্পল পাইলটস সে আবার লিঙ্কিন পার্কে চলে আসে। তার শারীরিক অবস্থা কখনোই ভালো ছিল না। অত্যধিক জোর দিয়ে গাওয়ার কারণে তার গলায় সমস্যা দেখা গিয়েছিল। এর জন্য তাকে ডাক্তারের ছুরির নিচেও যেতে হয়েছিল। এত কিছুর পরেও বেনিংটন পেরেছিল তার গান দিয়ে সকলকে মুগ্ধ করতে। কিন্তু 20 জুলাই 2017-এ বেনিংটনকে তার ক্যালিফোর্নিয়া অবস্থিত বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং এটি ছিল একটি আত্মহত্যার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায় না। আজ চেস্টার বেনিংটন আমাদের মাঝে না থাকলেও তার গাওয়া গানগুলো শতাব্দীর পর শতাব্দী তাকে বাঁচিয়ে রাখবে অসংখ্য সঙ্গীত প্রেমীদের মনে। আমরা চাই আমাদের গানগুলো সবসময় আমাদের নিজস্ব পরিচয়ের চেয়ে বড় হয়ে উঠুক। তার গান সম্পর্কে বলেছিলেন চেস্টার বেনিংটন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন, আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন। কমেন্টের মাধ্যমে জানান নেক্সট ভিডিওতে আপনি কার লাইভ স্টোরি দেখতে চান। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।